ছেঁড়া শাড়ি পরে এসেছো কেন? কথাটি শুনে অপমানে মুখ থমথমে হয়ে যায় অর্ষার। সে কাচুমাচু ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আহনাফের দিকে। অর্ষাকে নীরব দেখে আহনাফ একই প্রশ্ন করল। কি হলো, ছেঁড়া শাড়ি পরে এসেছো কেন? অর্ষা নিশ্চুপ। আহনাফ এবার বিরক্ত হয়ে বলল, কথা বলতে পারো না তুমি? বিয়ে বাড়িতে তুমি কোন সেন্সে এমন ছেঁড়া শাড়ি পরে এসেছো? অর্ষা কাচুমাচু ভঙ্গিতে বলল, ছেঁড়া শাড়ি পরে আসেনি, আসার সময় রিক্সার সাথে লেগে ছিঁড়ে গেছে। অর্ষার ভয় শুধু এখানেই স্থির নয়, বরঞ্চ সে বাড়িতে গিয়ে ভাবে কি জবাব দেবে সেটাও ভাবছে। অনেক অনুনয় বিনয় করে সে ভাবির থেকে শাড়িটা ধার নিয়েছিল। অসাবধানতায় শাড়িটা ছিঁড়েও গেল। বাড়িতে গেলে যে কয়েক ঘা পিঠে পড়বে এতে কোনো সন্দেহ নেই। আহনাফ বলল, তো শাড়িটা পাল্টে আসতে পারোনি? বাই দ্য ওয়ে, তুমি কে? আহিলের বান্ধবী। ওহিলের বান্ধবী? আমার ভাই ওহিলের? জি। ও আচ্ছা, আমি ওহিলকে ডেকে দিচ্ছি। তুমি ওর থেকে একটা শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। অর্ষা কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। ওকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত ও। ব্যস্ততার সাথেই বলল, কি রে, কি হয়েছে? কি হবে? ভাইয়া আমাকে পাঠালো, তোর নাকি কি লাগবে? শাড়িটা ছিঁড়ে গেছে। ও মা, সেইলো কিভাবে? অর্ষার ইচ্ছে করছিল আরেকবার ছিঁড়ে দেখাতে। তোদের বড়লোকের বিয়ে বাড়িতে আসার মতো যোগ্যতা আমার নেই, এই জন্যই আমি আসতে চাইনি। ভাবির থেকে অনেক অনুরোধ করে শাড়িটা নিয়েছিলাম রে, ছিঁড়ে ফেললাম। বাড়িতে গিয়ে কপালে দুঃখ তো আছেই, আবার তোর ভাইও তার বন্ধুদের সামনে অপমানিত হলাম। ভাইয়া তোকে কথা শুনিয়েছে? না, তেমন কিছু নয়। আহিল শোন, আমি বরং বাড়িতে চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়ে আর তুই থাকবি না তা কি হয়? তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। সে কোনো রকমের রাগ কন্ট্রোল করে বলল। আহিল অর্ষার কোনো কথা না শুনে ওকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। অর্ষা আর আহিলের বন্ধুত্বের বয়স খুব বেশি নয়। ইন্টার প্রথম বর্ষ থেকে দুজনের পরিচয় এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদেই দুজনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওদের বন্ধুত্ব এতটাই প্রগাঢ় যে কেউ কেউ তো ভেবে বসে দুজনের মাঝে হয়তো ভালোবাসাও রয়েছে। তবে এসব কিছু আহিল কিংবা অর্ষার কেউই ধার ধারে না, কারণ তারা জানে তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। আহিলের মা আমিনা বেগম অর্ষাকে লাল রঙের জামদানি একটি শাড়ি দিয়েছেন। অর্ষা শাড়িটা পরে বাইরে আসতেই ওর বাকি বন্ধু ও বান্ধবীদের দেখতে পায়। অর্ষা গাল ফুলিয়ে চাপা স্বরে বলে, এত দেরি করলি কেন আসতে? জানিস একা একা আমার কত খারাপ লাগছিল। জুই ঠেস মেরে বলে, কেন? আহিল তো ছিল। থাকলেই বাকি, ওর বোনের বিয়ে, ওর একটা দায়িত্ব আছে না। আচ্ছা, যা হোক, তোকে কিন্তু সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর। আহিলের মা দিল। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করে, শাড়ি কেন দিল? আমার শাড়িটা ছিঁড়ে গেছে, দয়া করে এখন এটা জিজ্ঞেস করিস না যে কিভাবে ছিঁড়েছে। বিস্তারিত বলার মতো মুড নেই এখন। ওদের কথার মাঝে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। তারা দিয়ে বলে, আয় আগে খেয়ে নিবি তোরা। খাওয়ার সময়ে একবার আহনাফের সাথে চোখাচোখি হয়ে যায় অর্ষার। আহনাফকে দেখলেই ওর কিছু মুহূর্তের আগের কথা মনে পড়ে যায়। তখন লজ্জায় ইচ্ছে করে মাটির সাথে মিশে যেতে। সে অস্বস্তিতে ঠিকমতো খেতেও পারছে না। বিষয়টি খেয়াল করে আহনাফ সেখান থেকে সরে যায়। খেতে খেতে রেশমি বলে, আহিল, তোমার ভাইয়াটা দেখতে যা জোশ, উফ, চোখগুলো মারাত্মক। আহিল কিছু বলল না, খেতে খেতে হাসলো শুধু। লামিয়া বলল, আরে ওর ভাইয়াকে ছবির চেয়েও বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। আমি তো এখন সিধা থেকে ফিদা হয়ে গেছি। জুই অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই ছবি কোথায় পেলি? কেন, আহিল ফোনে দেখিয়েছিল না আমাদের? তাছাড়া ফেসবুকে তো প্রায়ই দেখি। তোর লিস্টেও আছে? না রে, রিকোয়েস্ট পাঠিয়েছিলাম অনেক আগে, কিন্তু অ্যাকসেপ্ট করেনি। লামিয়া বলল। লামিয়া এবার দুঃখী দুঃখী কণ্ঠে বলল। আহিল এবার হেসে বলে, করবেও না, ভাইয়ার ফ্রেন্ড লিস্টে আননোন কাউকে রাখে না। বাহ 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 রে, আমি আননোন হয়ে গেলাম কিভাবে? আমি তো তোর বান্ধবী। তাছাড়া বিদেশিদের তো ঠিকই রাখো লিস্টে, আমি কমেন্ট দেখেছি। আহিল এবারও হেসে বলল, তুই আমার বান্ধবী, কিন্তু ভাইয়ার তো আর না।
আর বিদেশিনীরা ভাইয়ার ক্লাসমেট, তো ওরা পরিচিত তাই লিস্টেই আছে। ভাও। জুই হেসে বলে, আহারি বেচারি, কত শখ যুবককে ঝুলিয়ে রেখে এখন নিজেকে ঝুলে থাকতে হচ্ছে। তাতে তোর কি হয়েছে? তুই চুপ থাক। এই দেখতে, ওই দিকে তাকা, ইস কি সুন্দর করে হাসে। হাল্লা, হাসলে চোখ দুটো কেমন ছোট ছোট হয়ে যায়। পড়ে যাব এবার আমি। জুই বলল। রেশমি হুঙ্কার দিয়ে বলে, খবরদার নজর দিবি না বলে দিলাম। খাবার পুরো সময়টাতে অর্ষা, দিদান আর আশিক চুপ ছিল। এবার আশিক বিরক্ত হয়ে বলল, কি শুরু করছিস তোরা? মেয়ে ও ছেলেদের প্রতি এত সুকসুকানি কেন? হ্যাঁ, অর্ষা দুম করে আশিকের পিঠে একটা কিল বসিয়ে বলে, এগুলো আবার কি শব্দ ব্যবহার করিস? দেখছিস না এগুলো কি শুরু করছে? লামিয়া খেপে বলে, তোর কি? তোর মন চাইলে তুইও কর। তোকে কেউ পাত্তা দেয় না বলে তোর খুব জ্বলে, তাই না? ফালতু কথা বলবি না একদম। অর্ষা ওদের থামিয়ে নিচু স্বরে বলে, কি শুরু করেছিস? বিয়ে বাড়ি এটা, থাম প্লিজ। সবাই থেমে যায় এবার। অর্ষার খাওয়া শেষ, তাই সে বেসিনে যায় হাত ধুতে। যাওয়ার সময় আবারও ভুলবশত সে একটা দুর্ঘটনা ঘটিয়ে বসে। এটো হাত গিয়ে লাগে আহনাফের ধবধবে সাদা পাঞ্জাবিটিতে। সঙ্গে সঙ্গে হলুদ দাগ যেন চোখ মেলে সাদা পাঞ্জাবির উপরে বসে পড়েছে। এমন বিচ্ছিরি ঘটনার জন্য এবার সত্যি সত্যি অর্ষার ইচ্ছে করছে মাটির ভেতরে লুকিয়ে যেতে। আহনাফ রাগে ক্ষোভে কথা বলতেই ভুলে গেছে। চারপাশে তাকিয়ে নিজের রাগকে সে কন্ট্রোলে এনে ফেলে। চাপা স্বরে রাগের সঙ্গে বলে, পাগল তুমি, দেখে চলতে পারো না? অর্ষা থতমত খেয়ে বলে। সরি। অর্ষার পুরো কথা শোনার আগেই আহনাফ সেখান থেকে চলে যায়। একরাশ দীর্ঘশ্বাস আর নিজের প্রতি বিরক্তি নিয়ে এসে কিছুক্ষণ আহনাফের যাওয়ার পথের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকে। বিয়ের অনুষ্ঠান শেষ হতে হতে রাত অনেক গভীর হয়ে গেছে। অর্ষার বাকি বন্ধুদের বাড়ি একদিকে, আর উল্টো পথে হচ্ছে অর্ষার বাড়ি। কথা ছিল বিয়ে শেষে আহিলকে বাড়িতে পৌঁছে দেবে, কিন্তু আহিলের অবস্থাই তো এখন নাজেহাল। আহনাফ এবং আহিলের একমাত্র বোন হচ্ছে আফরিন, সবার বড় আহনাফ, তারপর আফরিন এবং সবার ছোট আহিল। আফরিনের 1 বছরের ছোট আহিল। পিঠাপিঠি হওয়াতে দুজনের ঝগড়াঝাটি যেমন সবচেয়ে বেশি হতো, তেমনি দুজনের মাঝে সখ্যতা ও ভালোবাসাও বেশি ছিল। তাই আদরের বোনকে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতেই সে শেষ। হাত পা ছড়িয়ে এখনো কেঁদেই চলেছে। ওকে জড়িয়ে ধরে ওর বাবা মাও কাঁদছে। এমতা অবস্থায় অর্ষাকে বাড়িতে পৌঁছে দেওয়া তো অসম্ভব ব্যাপার স্যাপার। অসহায়ভাবে অর্ষাকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে আশিক বলল, চল আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না রে, তুই কেন শুধু শুধু উল্টো পথে যাবি? রাত অনেক হয়েছে, আসার সময় গাড়িও পাবি না। বলল অর্ষা। তাহলে তুই একা যাবি কিভাবে? আহিল তো যেতে পারবে না। পাশ থেকে ওদের কথোপকথন আহনাফ শুনছিল, তাই ওদের কথার মাঝে ফোরন কেটে বলল, সমস্যা নেই, আমি পৌঁছে দিচ্ছি। তোমার কি একা যেতে পারবে? জি ভাইয়া, আমাদের বাসা কাছে আর আমরা সবাই এক এলাকায় থাকি। আপনি একটু অর্ষাকে পৌঁছে দিন। ঠিক আছে, চিন্তা করো না, তোমরা সাবধানে যেও। আহনাফের সঙ্গে যেতে হবে ভেবেই ভয়ে কাঠ হয়ে রয়েছে অর্ষা। আল্লাহ মালুম আবার কোনো ভুল না করে বসে। সে আর চোখে একটু তাকিয়ে দেখে আহনাফ সাদা পাঞ্জাবি পাল্টে কালো পাঞ্জাবি পরেছে। অবশ্য এখন আরও বেশি সুন্দর লাগছিল। সে তার বাকি বান্ধবীদের মতো করছে বলে মনে মনে নিজেকে একচোট ধিক্কার জানালো। নিজেকে ধাতস্থ করে নিয়ে সবাই চলে যাওয়ার পর অর্ষা বলল, আমি শাড়িটা পাল্টে আসছি। কেন? এই শাড়িতে কি সমস্যা? গুরু গম্ভীর কণ্ঠে জানতে চাইল আহনাফ। এটা তো আমার নয়, আপনার মায়ের। ফেরত দিতে হবে না, তুমি রেখে দাও। আর হ্যাঁ, তোমার শাড়িটা নিয়ে যাও। আমার নয়, ভাবির শাড়ি। যাই হোক, অর্ষা শাড়ি নিয়ে এসে দেখে আহিল তখনও কাঁদছে। ওর থেকে বিদায় নেওয়ার কিছু নেই আপাতত, তাই ও আহনাফের সাথে গিয়ে গাড়িতে বসে। পুরো রাস্তায় শুধু বাড়ির ঠিকানা জানতে চাওয়া ছাড়া আর কোনো কথা বলেনি আহনাফ। অর্ষা নিজেও নিশ্চুপ ছিল। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে। অর্ষা তড়িঘড়ি করে নেমে যায়। একেই তো ভাবি শাড়ি ছিঁড়েছে, তার মধ্যে এত রাত করে বাড়ি ফিরেছে। ভয়ে তার অবস্থা খারাপ। আতঙ্কের চোটে ভদ্রতার খাতিরে আহনাফকে বাড়িতে আসতে বলা তো দূরে থাক, পাই পর্যন্ত বলেনি। অর্ষার এমন ব্যবহারে আহনাফ একটু অবাক হলেও পরক্ষণে আবার নিজেকে সামলে নিল। গাড়ি নিয়ে যাত্রা শুরু করে নিজের বাড়ির দিকে।
বাড়ির দরজায় নক করতেই দরজা খুলে দেয় বড় ভাই রুহুল আমিন। অর্ষাকে দেখে রাগে ফেটে পড়ে মারতে উদ্যত হবে তখন ভাবি এসে আটকায়। ভাই মারতে না পারলেও ইচ্ছে মতো বকাবকি আর গালাগালি করে নিজের ঘরে চলে যায়। অর্ষার গায়ে নতুন শাড়ি দেখে ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করে, এই শাড়ি কার? আমার শাড়ি কোথায়? তোমার শাড়িটা ছিঁড়ে গেছে ভাবি। অর্ষা ভয়ে ভয়ে বলে। ব্যাস, এবার ভাবিরও আসল রূপ বের হয়ে যায়। ঘরে ভাইয়ের ছোট ছেলে তিয়াস ঘুমাচ্ছে বলে অর্ষার চুলের মুঠি ধরে উঠানে নিয়ে আসে ভাবি। ইচ্ছে মতো গালে পিঠে থাপ্পড় দিতে দিতে বলে, তুই আমার এত শখের শাড়িটা ছিঁড়ে ফেললি? থকে তো আমি এখন খুর করেই ফেলবো। বাড়িতে রেখে খাওয়ায় পড়ায় কি আমার জিনিস নষ্ট করার জন্য? ভাবির মায়ের সাথে সাথে মুখও চলছে। বিশ্রী সব ভাষায় গালাগাল দিয়ে নিজের রাগ উপশম করার চেষ্টা করছেন। সেই মুহূর্তে বাড়ির মূল ফটকের সামনে এসে দাঁড়ায় আহনাফ। তার হাতে অর্ষার পার্স ভুলবশত গাড়িতে ফেলে এসেছিল বলে গাড়ি ঘুরিয়ে ফেরত দিতে এসেছে। আর এসে এমন ঘটনা দেখে সে হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে। এভাবে এত বড় মেয়েকে কেউ মারে? এই দৃশ্য দেখার পর আহনাফ নিজের রগ চটা স্বভাব রাগ কোনোটাই নিয়ন্ত্রণ করতে পারছে না। কথাই আছে, সব কিছুর লিমিট থাকা ভালো। অতিরিক্ত কোনো কিছু করা মানে হলো কোনো না কোনো অঘটন ঘটানো। তবে এর মাঝেও কিছু জিনিস, কিছু ব্যাপার থাকে যা নিজের নিয়ন্ত্রণে চাইলেও রাখা যায় না। আহনাফের রাগও হচ্ছে সেরকম একটা বিষয়। সে স্বভাবে স্বল্পভাষী, প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন কোনো কথা বলে না, এমনকি নিজের বাবা মা কিংবা ভাই বোনের সাথেও নয়। কিছু মানুষ হয়তো বাইরের মানুষের সামনে ইন্ট্রোভার্ট থাকে, কিন্তু পরিবারের সামনে ঠিকই এক্সট্রোভার্ট। তবে আহনাফের ব্যাপারে পুরো বিষয়টাই আলাদা। যাকে বলে সম্পূর্ণ মানে সম্পূর্ণই আলাদা। সে বাইরের মানুষের সামনে যেমন, পরিবারের সামনেও তেমন। অর্থাৎ তার বাড়তি কোনো রূপ নেই, একটাই রূপ। পড়াশোনায় মেধাবী হওয়াতে ছোটবেলা থেকেই স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গায় অনেকে তার বন্ধু হতে চেয়েছে, কিন্তু ওই যে তার গুরু গম্ভীর আর ইন্ট্রোভার্ট স্বভাব, এই জন্য তার তেমন কোনো বন্ধু নেই। যারা আছে তারা আহনাফের অতিরিক্ত রাগ সহ্য করেই আছে। অর্ষাকে এভাবে মারধর করতে দেখে তার রাগ চরম থেকেও চরমে পৌঁছে গেছে। রেগে গেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, আর জ্ঞান শূন্য হয়ে কি কি যে করতে পারে সেটাও সকলের ধারণার বাইরে। সে ক্ষুব্ধ হয়ে এগিয়ে যাওয়ার পূর্বেই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে ওদের দিকে এগিয়ে যায়। আহনাফ থেমে যায় সেখানেই। মেয়েটি ভাবিকে অর্ষার থেকে সরানোর চেষ্টা করছে আর বলছে, কি করছো আপু? এভাবে মারছো কেন ওকে? ছাড়ো প্লিজ। ভাবি ধমক দিয়ে বলেন, তুই এখানে এসেছিস কেন? ঘরে যা তুই। ওর কত বড় কলিজা, আমার শাড়ি ছিঁড়ে ফেলেছে। অনেক কষ্টে সে ভাবির হাত থেকে অর্ষাকে ছাড়াতে সক্ষম হয়। কিছুটা রাগী সুরে বলে, সামান্য একটা শাড়ির জন্য তুমি ওকে এভাবে মারছো? তরে তো দরদ কেন ওর জন্য? তুই আমার বোন নাকি ওর? আমার জীবনটা কয়লা করে দিচ্ছে এই মেয়ে। শেষ কথাটা জ্বলন্ত দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলল ভাবি। উস্কো খুস্কো চুল নিয়ে মাথা নত করে ফুপিয়ে কাঁদছে অর্ষা। ঘর থেকে তিয়াসের কান্নার আওয়াজ আসায় ভাবি আরও কিছু কথা অর্ষাকে শুনিয়ে দিয়ে ভেতরে যায়। এই সবটাই মূল ফটকের আড়াল থেকে আহনাফ দেখছিল। এদিকটা অন্ধকার থাকায় বাড়ির কেউ তাকে দেখেনি। আহনাফের কৌতূহলের সাথে একটু ভালোও লাগলো। এভাবে মারধর আর গালাগালি করছে, তবুও এই মেয়েটি ব্যতীত আর কেউ এলো না বাহিরে। কেমন পরিবার এটা! ওর ভাবনার আদি অন্ত শেষ হওয়ার পূর্বেই অর্ষা আর মেয়েটি ভেতরে চলে গেছে। আহনাফের আর পার্সটি ফেরত দেওয়া হলো না। বাড়ির মানুষজন ওকে দেখে যদি আরও বেশি সিন ক্রিয়েট করে, তাই সে পার্সটি নিয়ে আবার গিয়ে গাড়িতে বসলো। অর্ষা বিছানার উপর বসে আছে। গ্লাসে করে পানি নিয়ে আসে কেয়া। অর্ষা চুপচাপ পানিটুকু পান করে। কেয়া আর কুসুম আপন দুবোন। কেয়া কুসুমের বাবা মা যেমন বেঁচে নেই, তেমনি রুহুল আর অর্ষার বাবা মাও বেঁচে নেই। কুসুমের সাথে রুহুলের বিয়ে প্রেমেরই ছিল। বাবা গত হয়েছিল অর্ষার 6 বছর বয়সে। মা দুনিয়ার মায়া ত্যাগ করেছে বছর 2 আগে। অসচ্ছল পরিবারে এখন একসাথেই বসবাস করছে রুহুল আমিন, কুসুম এবং ওদের একমাত্র ছেলে তিয়াস। অর্ষা আর কেয়া। কুসুমের বিপরীত চরিত্রটি কেয়া। সে সবসময় চেষ্টা করে অর্ষাকে নিজের বোনের অত্যাচার থেকে আগলে রাখতে। গ্লাসটা টেবিলের উপরে রেখে কেয়া জিজ্ঞেস করে, ভাত খাবি? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলে, খেয়ে এসেছি। তাহলে যা, শাড়ি পাল্টে নে, তারপর এসে শুয়ে পড়।
অর্ষা শাড়ি পাল্টে থ্রি পিস পরে নেয়। কেয়া শুয়ে পড়েছে। রাত পোহালেই সকাল 7টায় তাকে শোরুমে যেতে হবে। বর্তমানে সে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ার পাশাপাশি একটা শোরুমে সেলসম্যানের চাকরি করে। এতে মোটামুটিভাবে তার পড়াশোনার খরচ চালিয়ে যা পয়সা বাঁচে সেগুলো বড় বোন কুসুমকে দিয়ে দেয়। লাইট নিভিয়ে অর্ষাও গিয়ে কেয়ার পাশে শুয়ে পড়ে। মা মারা যাওয়ার পর এই বাড়িতে অর্ষার শুধু দুজন আপন মানুষ রয়েছে, কেয়া আর তিতাস। ভাই তো আপন হয়েও পর। মা মারা যাওয়ার পর থেকে ভাইয়াও বদলে গেছে, ভাবির কথা মতো চলে। ভুল ঠিক বিচার করে না, ভাবির মুখে যা শুনে তাই বিশ্বাস করে। পরিশেষে হয়তো মার খেতে হয়, নয়তো যা তা কথা শুনতে হয়। মাঝে মাঝে তো অর্ষার ইচ্ছে করে মরে যেতে, কিন্তু তার অত সাহস নেই। রক্ত দেখলেই যার অজ্ঞান হওয়ার উপক্রম, তার পক্ষে সুইসাইড করা এত সহজ নয়। সে প্রলম্বিত একটা দীর্ঘশ্বাস নিয়ে কেয়ার উপর এক হাত রেখে বলে, ঘুমিয়েছ? হুম, কিছু বলবি? তোমার নাম কিয়ানা? তোমার নাম কিয়ানা হয়ে কুসুম রাখা উচিত ছিল। কুসুম তো নরম হয়, কিন্তু ভাবি অনেক শক্ত প্রকৃতির মানুষ। কেয়া হেসে ফেলে, চোখ বন্ধ করেই বলে, ঠিক বলেছিস। আপু, তোমায় না বলেছিলাম আমার একটা চাকরি ব্যবস্থা করে দিতে? তুমি শোরুমের কথা বলেছিলে, লোক কবে নেবে তারা? আগে তো ওর পরীক্ষা শেষ হোক। পরীক্ষা তো চলেই এলো, তারপর দেখা যাবে। দেখা যাবে না? দেখা যাবে না, আমার চাকরি লাগবেই। বাড়িতে যদি আমিও কিছু টাকা দিতে পারি, তাহলে হয়তো ভাবি একটু হলেও আদর করবে। কেয়ার ভীষণ অসহায় বোধ হয়। অর্ষার জন্য একটু আদর ভালোবাসার কাঙ্গাল মেয়েটা প্রতিনিয়ত কত অত্যাচারী না সহ্য করে। তার মুখে বেদনার ছাপ ছড়িয়ে পড়ে। অন্ধকার থাকায় অর্ষার দৃষ্টিতে সেটা পড়ল না। সে অর্ষার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আর কথা না বলে ঘুমা, সকালে কলেজ আছে না? আপু, কি? চুলে হাত বুলিও না, ভাবি চুল টেনে মেরেছে তো, খুব ব্যথা লেগেছে। কেয়ার চোখে এবার পানিই চলে আসে। তার বড় বোনটা এত নিষ্ঠুর কেন? রুহুল আমিন তিয়াসকে কোলে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছিল, তখন কুসুম ঘরে আসে। চোখে মুখে তখনও রাগের প্রতিচ্ছবি ভেসেছিল। রুহুলের কোল থেকে তিয়াসকে নিয়ে হাঁটতে হাঁটতে কান্না থামানোর চেষ্টা করছিল। প্রথমে কান্না না কমলেও আস্তে আস্তে তিয়াসের কান্না কমে আসে। রুহুল পাশ ফিরে শুয়েছিল, তিয়াসকে নিয়ে কুসুমও শুয়ে পড়ে। কিছুক্ষণ মৌন থেকে রুহুল আমিন বলল, তখন যে আমি মারতে গেলাম বাধা দিলি কেন? আর দিলেই যখন, এখন তুমি বর্ষাকে মারলে কেন? কুসুম রাগে গমগমে কণ্ঠে বলে উঠল, রাত করে বাড়ি ফিরেছে, এই জন্য তুমি মারতে গিয়েছিলে? ও তো আমায় বলে গিয়েছিল এই জন্য তোমায় থামিয়েছি, কিন্তু ও তো কি করেছে জানো? ও আমার সবচেয়ে পছন্দের শাড়িটা ছিঁড়ে ফেলেছে। তাহলে মারবো না তো কি করব? কোলে বসিয়ে আদর করব? রুহুল আমিনও কথার পিঠে আর কিছু বলতে পারল না। কুসুম নিজেই বলল, আপদটাকে কি তুমি বিদায় করবে না? এভাবে বসিয়ে বসিয়ে আর কতদিন খাওয়াবে? অভাবের সংসারে আবার পড়াশোনাও করাচ্ছ। কুসুম, আমি জানি অভাবের সংসারে তোমার মানিয়ে নিতেই কষ্ট হয়, কিন্তু কি করব বলো? রক্তের বোন তো, একেবারে তো ফেলে দিতে পারি না। এখানে যে খুব আরামে থাকে তাও তো না। প্রতিদিনই উঠতে বসতে কথা শুনে মার খায়। এমন দিন যায় যে ও মার খায় না। তুমি ভালো করে জানো আমি মাকে কত ভালোবাসতাম। বর্ষাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক পড়াশোনা করাবে। বর্ষাকে নিয়ে মায়ের অনেক স্বপ্ন ছিল, অনেক পড়াশোনা করাবে ভেবেছিল। আমার তো আর এত সামর্থ্য নেই। অত্যন্ত উচ্চ মাধ্যমিকটা দিক, তারপর না হয় বিএ-টিএর কথা ভাবা যাবে। অভাবের সংসারে আমার শখ স্বপ্ন কিসে? পরে বলে কি কার্যক্রম কিছু করা যায় না? আমার বোন করছে না। রুহুল আর কিছু বলল না, চুপ করে শুয়ে রইল। কুসুম একা একাই কিছুক্ষণ রাগারাগি করে নিজেও ঘুমানোর চেষ্টা করলো। দিন দিন সংসার নিয়ে সে অতিষ্ঠ হয়ে উঠছে, কেন জানে না। অর্ষাকে দেখলেই তার রাগ বেড়ে যায়। আপদ একটা। হালকা মিষ্টি রোদ্দুর সফেদ পর্দা ভেদ করে আহনাফের বিছানায় এসে পড়েছে। মৃদু মন্দ বাতাসের সহিত হালকা হালকা নড়ছে পর্দাটি। গতকাল রাতে সে জানালা লক করতেও ভুলে গেছে। সে আসলে ভিন্নধর্মী মানুষ। তার সুখ আনন্দ দুঃখগুলোকে সে সবার মতো করে প্রকাশ করতে পারে না।
একমাত্র আদরের বোনকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। এতে বাকি সবার মতো তারও কষ্ট হচ্ছে, তবে সে সেটা প্রকাশ করতে পারছে না, যার দরুন সে ঠিকঠাক কাজ করতেও ভুলে বসেছে। ফোন ভাইব্রেট হওয়ায় কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটে আহনাফের। কাঁচা ঘুম বলছে কারণ বাকি সবার মতো সেও গভীর রাতে ঘুমিয়েছে। সবাই রাত জেগে আফরিনের জন্য কান্নাকাটি করলেও আহনাফ তো সেটি করেনি। সে অনেক রাত অবধি বারান্দার রকিং চেয়ারে বসেছিল। ঘুম ঘুম ভাবটা অনুভব হয় ফজরের সময়, তবে আলসেমি কমেনি। নামাজ পড়ে তারপর বিছানায় গায়ে লিচ্ছে। সে চোখ না খুলেই হাতড়ে হাতড়ে বালিশের সাইড থেকে ফোন হাতে নিয়ে রিসিভ করে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, হ্যালো। হ্যালো ভাইয়া, ঘুমাচ্ছ তুমি? ফোনের অপর প্রান্ত থেকে মিষ্টি কণ্ঠে শোধালো আফরিন। আহনাফের ঠোঁটের কোণেও তখন এক চিলতে হাসির রেখা প্রস্ফুটিত হয়। সে বিছানায় গড়াগড়ি করে উঠে বসে বলে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, তোর কণ্ঠ শুনে ঘুম ভেঙে গেল। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ ভাইয়া। বাড়ির সবাই কোথায়? কেন, বাসায় তো। বাবাকে ফোন দিলাম, ধরলো না। মাকে দিলাম, মাও ধরলো না, তাই এখন তোমাকে ফোন দিলাম। তোর বিরহে সারা রাত ফলে কান্নাকাটি করে ভোর রাতে ঘুমিয়েছে, তাই হয়তো সজাগ পায়নি। আফরিনের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। তারও তো পরিবারের জন্য ভীষণ কষ্ট হয়। সে জিজ্ঞেস করলো, তুমি কাঁদোনি ভাইয়া? তোর কি মনে হয়? কি আর মনে হবে, তুমি যেই কঠোর, মনে তো হয় না। আহনাফ হেসে ফেলে। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, তোর শ্বশুরবাড়ির সবাই কেমন আছে? নাসিম কোথায়? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। উনি ঘুমাচ্ছে, আমি বসে আছি। শাশুড়ি মা এগুলো নাস্তা দিয়ে বলে গেছে সব শেষ করতে। আমি কি এত খাই বলো? নাসিম কোথায়? খেতে হবে, এখানে একদম লজ্জা করলে চলবে না। এখন হতে এটাই তোর বাড়ি, ওরাই তোর সবচেয়ে আপনজন। সবাইকে নিজের মতন ভাববি আফরিন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবি না। আচ্ছা ভাইয়া, আমি এমন কিছু কখনো করবো না যাতে আমার কারণে তোমাদের কখনো অসম্মান হয়। আফরিনের সাথে আরও কিছু কথাবার্তা চলছিল। তখন আহনাফ খেয়াল করলো দরজায় সাদা পর্দার উপাস দিয়ে ছায়া জাতীয় কিছু। এত সকালে কে উঠলো ঘুম থেকে? আহনাফ আফরিনকে বলল, তুই খেয়ে নে পাখি, আমি তোকে পরে ফোন করব। আচ্ছা ভাইয়া, আব্বু আম্মু উঠলে আমায় ফোন দিতে বলো। ঠিক আছে। বলে ফোনের লাইন কেটে দেয় আহনাফ। তারপর গুটি গুটি পায়ে ঘর থেকে বের হয়। বাড়ি পুরো নীরব নিস্তব্ধ। কাজের লোক হলে তো আহনাফের রুমে চা দিতে আসতো। রান্নাঘর থেকেও তো কোনো আওয়াজ আসছে না। তাহলে এই সময়ে কে এলো? গতকাল রাতে কি বাড়ির মেইন দরজা লক করেনি? ডান পাশের করিডোরের শেষ প্রান্তের রুমটা আহিলের, সুতরাং যে এসেছে সে আহিলের রুমেই প্রবেশ করেছে। আহনাফ আহিলের রুমে যায়। পর্দা সরিয়ে দেখে সম্পূর্ণ সাদা পোশাকে আবৃত একটা মেয়ে খাটের পাশে আহিলের মুখের সামনে দাঁড়িয়ে আছে, আর আহিল ঘুমাচ্ছে মরার মতো। আহনাফ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে, কে? হক চকিয়ে পেছনে তাকায় অর্ষা। আহনাফকে দেখে ঘাবড়ে যায়। শুনতে হাস্যকর লাগলেও সত্য যে ভয়ে তার হাত পা কাঁপছে। বেশি কাঁপছে পা, মনে হচ্ছে এখনই নিয়ন্ত্রণ হারিয়ে মেঝেতে বসে পড়বে। অর্ষা স্বভাবতই নরম ভীতু প্রকৃতির মেয়ে, যথেষ্ট ধৈর্য ছিল বটে, কিন্তু সরলতা যেন মাত্রাতিরিক্ত বেশি। অর্ষাকে দেখে মুখের বর্ণ পরিবর্তন হয় আহনাফের। গতকাল রাতে অমন মারের দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই কণ্ঠ শীতল হয়। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? অর্ষা আমতা আমতা করে বলে, মানে আহিলকে ডাকতে এসেছিলাম। তোমার কি সত্যি কোনো আক্কেল জ্ঞান নেই? এত সকালে একটা ছেলের রুমে এভাবে ঢুকে গেলে? অর্ষা ভেবাচিকা খেয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে থাকে। সে তো প্রায়ই আসে এই বাড়িতে। সত্যি বলতে আহনাফ আহিলের মা অসম্ভব ভালো মানুষ। তার আদর ও আশকারায় অর্ষার অবাধ চলাফেরা রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। কখনো তো এটা মনে হয়নি যে আহিলের রুমে ঢুকতে হলেও তার সেন্স প্রয়োজন। সে কি আসলেই এতটা ননসেন্স? আহনাফ কিছুটা বিরক্ত হয়ে বলল, কিছু বললেই এমন চুপ করে থাকো কেন? আসলে এখন তো আর এত সকাল নেই, 9:30 বাজে। আমি এসেছিলাম আহিলকে কলেজে নিয়ে যেতে। হাত ঘড়িতে সময় দেখে বলল অর্ষা। আহনাফ কিছুটা নরম হওয়ার চেষ্টা করলো, কিন্তু সে তো স্বভাব সুলভভাবেই রকচটা স্বভাবের।
তাই তার সাধারণ কথাগুলোকেও রাগি রাগি শোনায়। সে অর্ষাকে আপাত মস্তক দেখে জিজ্ঞেস করলো, তোমার পরনে কি কলেজের ইউনিফর্ম? হ্যাঁ। সম্পূর্ণ সাদা, একদম ভূতের মতো ভেবেছিলাম। অর্ষা আহত দৃষ্টিতে আহনাফের দিকে তাকায়। বাংলাদেশের বেশিরভাগ কলেজেই সম্ভবত কলেজের স্টুডেন্টসদের ইউনিফর্ম সাদা দেওয়া হয়। এখন এই জন্য যদি দেখতে ভূতের মতো লেগে থাকে, সেক্ষেত্রে সে কি করতে পারে? অর্ষাকে বিমর্ষ দেখে গোপনে দীর্ঘশ্বাস ত্যাগ করে আহনাফ। মেয়েটা কি পার্সের কথা ভুলে গেছে? এতক্ষণে তো একবারও জিজ্ঞেস করলো না। সে এই প্রসঙ্গে কিছু বলতে যাবে, তখন অর্ষাই বলল। আহিলকে ডাকি? আহনাফ ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? কলেজে যাবে না? না, গতকাল অনেক রাত করে ঘুমিয়েছে, তুমি চলে যাও। অর্ষার এবার দুঃখে কষ্টে কাঁদতে ইচ্ছে করছে। প্রতিদিন তাকে কলেজে যাওয়া এবং আসার জন্য 20 টাকা করে দেওয়া হয়। তার বাড়ি থেকে কলেজ বেশি দূরে নয়। যেতে 10 টাকা রিক্সা ভাড়া, যেতে 10 টাকা রিক্সা ভাড়া আর আসতে 10 টাকা রিক্সা ভাড়া। কিন্তু সে তো সেই টাকা খরচ করে ফেলেছে, প্রতিদিনই করে। কারণ আহিলের কথা মতো প্রতিদিন 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আগে সে আহিলের বাসায় আসে। আহিল বাইক নিয়ে বাইরে অপেক্ষা করে। অর্ষা আসলে একসঙ্গেই কলেজে যায়। এই বাড়ি থেকে কলেজও বেশ দূরে। এদিকে 10টায় ক্লাস, সময়ও কম। হেঁটে যত সময়ে পৌঁছানো সম্ভব নয়। ওদিকে প্রথম ক্লাস মিস গেলে স্যাররা বাড়িতে ফোন করবে। বাড়িতে ফোন করলে ভাইয়া মেরেই ফেলবে। অর্ষার এখন মুমূর্ষ অবস্থা। অর্ষাকে চিন্তিত চিত্তে ফ্লোরের দিকে তাকিয়ে থাকতে দেখে আহনাফ জিজ্ঞেস করলো। কি হয়েছে? সে বিষাদিত কণ্ঠে বলল, কিছু না, আমি তবে যাই। আচ্ছা। অর্ষা যাওয়ার জন্য পা বাড়াতেই আহনাফ পিছু ডেকে বলল, শোনো, একটু আমার ঘরে এসো তো। অর্ষা ভয় পেয়ে জিজ্ঞেস করে। জি। ভয় পাওয়ার মতো আহনাফ কিছু বলেছে কিনা বুঝতে পারল না, তবুও শান্ত কণ্ঠে বলল, তোমার পার্সটা নিয়ে যাও। অর্ষা তো পার্সের কথা বেমালুম ভুলেই বসেছিল। অকেজো জিনিসের কথা মনে রেখেই লাভ কি? অকেজো বলার কারণ হলো পার্সটা শুধুমাত্র শো অফ ছিল, ওতে টাকা পয়সা কিছুই ছিল না। ও সরি, ছিল 20 টাকা ছিল। সেই টাকা দিয়েই তো রিক্সা ভাড়া দিয়ে বিয়েতে এসেছিল। বাকি রইল ফোন তো তার কোনো কালেই ছিল না। খুব বেশি জরুরি হলে সে ভাবি কিংবা কেয়ার ফোন থেকে মিসড কল দেয়। আহনাফকে ফলো করতে করতে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ায় অর্ষা। এবার আর আহনাফ ওকে ঘরে ঢুকতে বলল না। টেবিলের উপর থেকে পার্স এনে হাতে দিল। কয়েকবার গতকাল ঘটনার কথা জিজ্ঞেস করতে গিয়েও থমকে গেল। অযথা মেয়েটাকে অস্বস্তিতে ফেলে কাজ নেই। অর্ষা পার্সটি নিয়ে বলল। আসছি আমি। যাও। অর্ষা হাত ঘড়িতে সময় দেখে 9টা 45 বাজে। মাত্র 15 মিনিটে হেঁটে কলেজে যাওয়া অসম্ভব। সে বাড়ি থেকে বের হয়ে দ্বিধান্বিত মন নিয়ে রাস্তার মাঝেই পায়চারি করতে শুরু করে। দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে ভাবে কলেজে যাবে নাকি বাড়িতে ফিরে যাবে। মার তো আজ কপালে এমনিতেও আছে, অমনিতেও আছে। বারান্দায় দাঁড়িয়ে অর্ষার গতিবিধি লক্ষ্য করছিল আহনাফ। মেয়েটা কি শুধুই বোকা নাকি একটু পাগল স্বভাবেরও? সমস্যাটা কি? আহনাফ এবার নিজেই বের হলো বাড়ি থেকে। অর্ষা তখনও মনস্থির করতে পারেনি যে কি করবে। ততক্ষণে আরো 5 মিনিট অতিবাহিত হয়ে গেছে। রাস্তায় এমন চরকির মতো ঘুরছো কেন? আচমকা সেই ভরাট গুরু গম্ভীর কণ্ঠস্বর থেকে কথাগুলো ভেসে আসায় পিলে চমকে যায় অর্ষার। মানুষটাকে কেন যে অসম্ভব রকম ভয় পায় নিজেও বুঝতে পারে না। অর্ষা হাসার চেষ্টা করে বলল, না মানে এমনি, আমি যাচ্ছি। অর্ষা উল্টো পথে হাঁটা ধরে। কলেজ তো এদিকে, তুমি ওদিকে যাচ্ছ কেন? বাড়ি যাচ্ছি, আজ কলেজে যাব না, আমার কাছে টাকা নেই। শেষ কথাটা মুখ ফসকেই বলে ফেলল অর্ষা। আহনাফ এবার অবাক না হয়ে পারল না। কলেজে যাওয়ার মতো টাকাও নেই। অর্ষার সম্পর্কে না চাইতেও তার অনেক কৌতূহল জমা হতে শুরু করে। সে এর পূর্বে এমন অদ্ভুত কোনো মেয়ে দেখেনি। আপাতত বিষয়টিকে সাইডে রেখে বলল, ক্লাস মিস করতে হবে না, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। দাঁড়াও 2 মিনিট, আমি গাড়ি নিয়ে আসছি। আহনাফকে এই মুহূর্তে অর্ষার দেবদূত বলে মনে হলো। যাক বাবা, আজ তবে ভাই ভাবির মায়ের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। একটুর জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। সে চোখ বন্ধ করে মনে মনে বলে, আল্লাহ, তুমি আসলেই অনেক দয়ালু, অনেক ভালো, অনেক ভালো।
অনেক ভালো, অনেক অনেক। অবশেষে শুক্রিয়া জানাই তোমার দরবারে, তুমি আমায় বাঁচিয়েছো। বাড়িতে ফিরেই আমি 2 রাকাত নফল নামাজ পড়ব, প্রমিস। আহনাফ গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে, জানালা দিয়ে দেখছে অর্ষার কাণ্ড। সেও মনে মনে ভাবে এই মেয়ে সত্যিই পাগল। গলা খাকারি দিয়ে বলে। যাবে না, দাঁড়িয়ে থাকবে। অর্ষা লাফিয়ে ঝাঁপিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ। তারপর সে গাড়িতে উঠে বসে। অর্ষা হাতঘড়ি দেখছে আর ছটফট করছে। আহনাফ নির্বাক। এদিকে সময় যেন সময়ের তুলনায়ও দ্রুত বেগে চলছে। অর্ষা অস্থির হয়ে বলে। আপনি কি জোরে গাড়ি চালাতে পারেন না? রাগে চোয়াল শক্ত হয়ে ওঠে আহনাফের। সে বিরক্তিভাজন দৃষ্টিতে অর্ষার দিকে তাকিয়ে বলে। সিট বেল্ট বেঁধে নাও। অর্ষাও কথা মতো সিট বেল্ট বাঁধতে শুরু করে। তার পূর্বেই স্পিড বাড়িয়ে আহনাফ ঝড়ের গতিতে ড্রাইভ করতে শুরু করে। অর্ষা কোনো রকম মৃদু চিৎকার করে বলে। হাই হাই, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হবে তো, মরে যাব। প্লিজ আস্তে চালান। আহনাফ তবুও গাড়ির স্পিড কমায় না। কিছুক্ষণ আগে তাকে বিদ্রুপ করার আগে মনে ছিল না কথাটা। অর্ষা ভয়ে সংকুচিত অস্থিরতার সাথে টাল সামলাতে পারছিল না। তাই 2 হাতে শক্ত করে আহনাফের পেশিবাহুল বাহুতে এক হাত দিয়ে খামচে ধরে আর অন্য হাত দিয়ে আহনাফের টি শার্ট খামচে ধরে। অর্ষার এমন কাণ্ডে অনেকক্ষণ চুপ করে থাকলেও পর মুহূর্তে হঠাৎ করেই জোরে ব্রেক কষে আহনাফ। সঙ্গে সঙ্গে অর্ষা হুমড়ি খেয়ে পড়ে গাড়ির স্টিয়ারিংয়ের উপর। তবে তার আগে স্টিয়ারিংয়ের উপর হাত মেরে ধরে অর্ষাকে কভার করে আহনাফ, যাতে অর্ষা ব্যথা না পায়। কয়েক মিনিটে কি থেকে কি হয়ে গেল অর্ষা কিছুই বুঝতে পারল না। সে তো ভেবেছিল আজই বোধহয় জীবনের শেষ দিন। মাথা ফেটে হয়তো রক্তও পড়া শুরু হয়েছে। তবে সে অবাক হয় যখন মাথা তুলে তাকিয়ে দেখে তার কিছুই হয়নি, বরং আহনাফ ওকে ব্যথা পাওয়া থেকে কভার করেছে। অর্ষা কৃতজ্ঞতার দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে দেখে সে রক্ত চক্ষু দিয়ে অর্ষার দিকেই তাকিয়ে রয়েছে। এখানে তার কি দোষ? গাড়ি জোরে চালালো সে, জোরে ব্রেক কষল সে, আবার রাগও দেখাচ্ছে সে। এটা কি মগের মুলুক নাকি? মনে মনে এসব বললেও অর্ষার মুখটা ছিল ফাটা বেলুনের মতো। সে তখন খেয়াল করে কলেজের সামনে এসেই আহনাফ ব্রেক কষছে। তবে এভাবে তাকিয়ে কেন আছে? উফ, অস্বস্তিতে পাও জমে বরফ হয়ে আছে। গাড়ি থেকে যে নামবে তাও পারছে না। আহনাফ রাগী কিন্তু চাপা স্বরে বলল। দেখো তো কি করলে। অর্ষা আহনাফের দৃষ্টি অনুসরণ করে আহনাফের হাতের দিকে তাকায়। অর্ষার নখের আঁচড়ে হাত কেটে রক্ত বের হচ্ছে। ও আল্লাহ, প্রতিটা বার এই মানুষটার সামনে এলে একটা না একটা অঘটন কেন ঘটবেই। অর্ষা চোরের মতো মুখ করে তাকিয়ে রয়েছে। পালাতে হবে এখান থেকে। এভাবে চোরের মতো এদিক ওদিক কি দেখছো? পালাইতে চাইছো? লাভ নেই, গাড়ি লক করা। আহনাফের এই কথায় অর্ষার প্রাণ পাখি খাঁচা থেকে উড়ে যাওয়ার জোগাড়। কিন্তু লোকটা কি অন্তর্যামী, মনের কথা পড়তে পারে? না হলে সে কি করে জানলো অর্ষা যে সত্যি সত্যি পালাতে চাইছে? পুরনো টেকনিক অবলম্বন করলো অর্ষা। ভয়ে কাচুমাচু হয়ে তোতা পাখির মতো বলল। দুঃখিত, আমি দেখিনি। সরি, সত্যিই আমি খেয়াল করিনি। এই সস্তা শব্দটা বারবার ব্যবহার করবে না তো, বিরক্ত লাগে আমার। কিছু হলেই ছড়ি। অর্ষা অসহায়ভাবে তাকিয়ে থাকে। মানুষ ভুল করলে সরি বলবে না তো কি বলবে? ঘড়ির দিকে নজর পড়তে এসে তড়িঘড়ি করে বলল। আর মাত্র 5 মিনিট আছে, আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমি এখন যাই। দরজা আনলক করে আহনাফ বলল। যাও। অর্ষা গাড়ি থেকে নেমে যায়। কি ভেবে যেন আহনাফও গাড়ি থেকে নামে। কিন্তু সে তো অর্ষার নামটাই জানে না, কি বলে ডাকবে। কোনো সম্বোধন খুঁজে না পেয়ে বলল। এই যে, এই মেয়ে। সেই গুরু গম্ভীর কণ্ঠটি শুনে অর্ষা দাঁড়িয়ে পড়ে। লোকটার রাগ কমেনি, বকবে নাকি এখানে? সে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহনাফ কাছে এসে মানিব্যাগ থেকে 100 টাকার 2টো নোট বের করে অর্ষার হাতে গুজে দেয়। অর্ষা বিস্মিত কণ্ঠে জানতে চায়। এটা কিসের টাকা? যাওয়ার সময় যাবে কিভাবে? আহিল তো আর আসবে না, আমি তো আর তোমায় নিয়ে আসবো না। অর্ষা হাসলো, হেসেই বলল। কলেজ থেকে বাড়িতে যেতে আমার 200 টাকার প্রয়োজন নেই, 10 টাকা লাগবে মাত্র। সেটাও আমি বন্ধুদের থেকে নিয়ে নেব। এই টাকাটা আমার লাগবে না। আপনাকে ধন্যবাদ আজ আমায় পৌঁছে দেওয়ার জন্য। কথাটা বলে সে আহনাফের হাতে টাকাটা গুজে একটা দৌড় দেয়।
আহনাফ কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে থাকে। এবারও মেয়েটির নাম জানা হলো না। নাম যা খুশি হোক, তাতে তার কি? এত বেশি মাথা ঘামানোর তো কিছু নেই। তাই সে আর বেশি চিন্তা ভাবনা না করে গাড়িতে গিয়ে বসে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখছিল জুই, রেশমি, লামিয়া, আশিকার দিদার। অর্ষা উপরে আসতেই 3 বান্ধবী ওকে ঘিরে ধরে। অর্ষা ভয় পাওয়ার সাথে সাথে চমকেও যায়। রেশমি করুণ কণ্ঠে বলে, কি রে, কতদিন ধরে চলছে এসব? লামিয়া ন্যাকা কান্না করে জিজ্ঞেস করে, তুই এমনটা করতে পারলি অর্ষা? তলে তলে এত কিছু, তাও মাত্র একদিনে? জুই গম্ভীর কণ্ঠে বলে, সত্যি করে বল, তার সাথে আগে থেকে তোর ভাবটা চলছে তাই না? ইয়া মাবুদ, তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারলি? আমাদের ভাগ না দিয়ে একাই নিলি? আবারও ন্যাকা কান্না করে বলল লামিয়া। ওরা একের পর এক জেরা অর্ষাকে করেই চলেছে। এদিকে সে ওদের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না। আর বোঝার পূর্বেই ক্লাস শুরু হওয়ার বেল বেজে যায়। তাই সবাই একসাথে ক্লাসে চলে যায়। কিন্তু 3 জনের একজনও ওর সাথে কথা বলছে না। প্রতিদিন 4 জন একসাথে এক বেঞ্চে বসলেও আজ 3 জন ব্যাগ নিয়ে 3 বেঞ্চে গিয়ে বসেছে। ওদের এমন ব্যবহারে হতাশ হয়ে অর্ষা একাই সেই বেঞ্চে বসে পড়ে। ক্লাসের মাঝে পাশের বেঞ্চের একটা মেয়ে কাগজের টুকরা অর্ষার হাতে দিয়ে ফিসফিস করে বলল। অর্ষা কাগজটি নিয়ে লুকিয়ে পড়ে। আশিক লিখছে, ওদের 3 জনের কথা বাদেই দিলাম, আমি আর দিদার কি দোষ করলাম? তুই আমাদের কেন জানলি না? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে তার। সে আর চোখে একবার আশিক আর দিদারের দিকে তাকায়। ওদেরকে অর্ষার চেয়েও আরো বেশি হতাশ দেখালো। না জানি ওদেরকে না জানিয়ে কত বড় ভুল অর্ষা করে ফেলেছে। কিন্তু সেই ভুলটাই বা কি? ভুলটা কি জানার জন্য ওকে 4টা ক্লাস শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হলো? টিফিনের সময়ও কেউ অর্ষার সঙ্গে কথা বলল না। মুখ ঝামটা মেরে ক্যান্টিনে চলে যায়। অর্ষাও যায় পিছু পিছু। অসহায়ের মতো মুখ করে বলে, না বললে বুঝবো কি করে? কি করছি সেটা তো বল। দাও দাও করা অগ্নির মতো জ্বলে উঠে জুই বলল, আহা গো, শোনা গো আমার, এই ভাজার মাছটা উল্টে খেতে জানো না? কি করছো তুমি, বোঝো না? আমি সত্যিই বুঝতে পারছি না, বিশ্বাস কর। লামিয়া এবার বসা থেকে উঠে দাঁড়ায়। অর্ষার মুখোমুখি দাঁড়িয়ে দুগালে আলতো করে হাত রেখে কাঁদো কাঁদো হয়ে বলল, জান আমার ময়না পাখি, বল সব মিথ্যে। বল তার সাথে তোর কোনো সম্পর্ক নেই। কার সাথে? এই প্রশ্নে লামিয়ার রাগ হলেও সে রাগ সংবরণ করে বলল। আহিলের ভাইয়ের কথা বলছি। বোকাশোকা অর্ষা আকাশ থেকে পড়ল যেন। লামিয়ার হাত ছড়িয়ে অবাক হয়ে বলল, তোরা এতক্ষণ ওনার কথা বলছিলি? পাগল নাকি তোরা? ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মুহূর্তেই সকলের চোখ খুশিতে চকচক করে ওঠে। লামিয়া খুশিতে গদগদ হয়ে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওর এত খুশি হওয়া আশিকে সহ্য হলো না। সে ব্যঙ্গ করে বলল, তুই তো খুশি হচ্ছিস কেন? সেই তো রিকোয়েস্ট দিয়ে এখনো ঝুলেই আছিস। তাতে তোর কি? অসভ্য বেয়াদব, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। পছন্দের মানুষ নিজের হোক বা না হোক, সে সিঙ্গেল আছে জানলেও শান্তি। আমার না হলেও অ্যাটলিস্ট অন্য কারো তো না, তাই না? জিজ্ঞেস করলো দিদার। আলবৎ শিওর, আমি 100% শিওর। আর তার আইডি ইনস্টাগ্রামে আমি সিউনি তল্লাশি চালিয়েছি বস। কারোর সাথে যদি কিন্তু থাকতো তাহলে আমি ঠিক খুঁজে বের করতাম। গোয়েন্দা টিমে নাম লিখেছিস নাকি? বিরক্ত হয়ে বলল আশিক। ধুর না, গ্রাসগুলার জন্য একটু গোয়েন্দাগিরি করা লাগে, বুঝেছিস? এ পর্যায়ে অর্ষা বলল, ক্রাশ হচ্ছে অদৃশ্য একটা ফালতু খাবার, খুবই বাজে। এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। পর্যায়ে অর্ষা বলল। দিদার আর আশিক বাদে বাকিরা হেসে ওঠে। রেশমি অর্ষার কাঁধ জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আমাদের পোকারানি পড়াশোনাটা না তুমি করো এমন, না হলে অ্যাসাইনমেন্টগুলো কে করে দেবে বলো? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না সোনা। আহিলের ভাইয়ের বিষয়টা আমরা দেখে নেব। জুই আর লামিয়া মুখ টিপে হাসে। অর্ষা বলে, তাই বলে একটা ছেলেকে নিয়ে তোরা 3 জন টানাটানি করবি? ছি। জুই বলল, হ্যাঁ করব, প্রয়োজনে আমরা সতীন হব। ছেলেদের তো 4 বিয়ে চাইজ, 4 নাম্বার সতীন হিসেবে না হয় তোকেই নিব। কি বলিস সবাই?
বাকিরা এবার হো হো করে হাসতে শুরু করে। অর্ষার এসব কথাবার্তা একদম ভালো লাগে না, তবুও কাউকে কিছু বলল না। দিদার হাসতে হাসতে বলে, তোরা যে ওনাকে নিয়ে এসব বলছিস, আহিল শুনলে কি ভাববে বলতো? বলল অর্ষা। লামিয়া ভেঙচি কেটে বলল, দূর, কি বলবে আবার? আমরা কি ওর ভাইকে কিডন্যাপ করব নাকি? আর যদি রাগ করে তাহলে তুই তো আসিসই, ওকে বুঝিয়ে বলবি, রাগ ভাঙাবি, বুঝছিস জানেমান? অর্ষা বলার মতো কোনো কথা খুঁজে পেল না আর। ড্রামা কুইনদের ড্রামা দেখে করুণ চোখে নির্বাক হয়ে তাকিয়ে রইল শুধু। আহনাফ বাড়িতে ফিরে দেখে আহিল বাদে সবাই ঘুম থেকে উঠে গেছে। মেহমান যারা ছিল তাদেরও খাওয়া দাওয়া শেষ, সবাই এখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। আহনাফ ওদেরকে গাড়িতে তুলে দিয়ে খেতে বসে। আমিনা বেগম খাবার বেড়ে দিচ্ছিলেন। আহনাফ জিজ্ঞেস করলো, তুমি খেয়েছো? না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। কোথায় গিয়েছিলি? একটু কাজ ছিল, তুমিও আসো। আহিল ঘুম থেকে উঠেনি এখনো। না। আজ থাক, আর একটু ঘুমাও। খেতে খেতে আফরিনকে নিয়ে স্মৃতিচারণ করছিলেন আমেনা বেগম। আহনাফ শুধু নিশ্চুপ হয়ে শুনছিল। এক পর্যায়ে আমেনা বেগম প্রায় চেঁচিয়েই বললেন, তোর হাতে কি হয়েছে বাবু? বল না বাবু, কি হয়েছে? আহনাফ কিছুটা বিব্রত বোধ করে। তার বর্তমান বয়স এখন 27। এই বয়সে এখনো মা তাকে বাবু বলে ডাকে, এমনকি বাইরের মানুষের সামনেও। এই জন্যই মাঝে মাঝেই তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তবে এখন কেউ নেই, সে আর মা ছাড়া। অস্বস্তি লাগার কারণ হচ্ছে হাতে থাকা নখের আঁচড়। সে মাকে কি বলবে? আহনাফকে নিস্তব্ধ দেখে আমিনা বেগম আরও উতলা হয়ে ওঠেন। বিমর্ষ হয়ে বলেন, বল না বাবু, কি হয়েছে? কিছু হয়নি মা, কিভাবে যেন কেটে গেছে। তিনি এবার চেয়ার ছেড়ে উঠে আসেন। আহনাফের হাত শুকনোভাবে পর্যবেক্ষণ করেন। আতঙ্কিত স্বরে বলেন, এটা তো খামচি মনে হচ্ছে। এ যে 5টা নখের দাগি স্পষ্ট। বাবু, সত্যি করে বল তো, আসল ঘটনাটা কি? আহনাফ পড়ে গেছে বিপাকে। সে মাকে কি বলবে? আহিলের বান্ধবী খামচি দিয়েছে। ইস, একটা মেয়ে তাকে খামচি দিয়েছে, এটা সে মাকে কি করে বলবে? তার মাই বা কি ভাববে, কিভাবে নেবে বিষয়টা? আমিনা বেগমও কম যান না। তিনি দুশ্চিন্ত চিত্তে এক পলক তাকিয়ে আহনাফের মুখা অবয়ব লক্ষ্য করছেন। এক সময়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাবু, তুই কি প্রেম করছিস? আহনাফ নিশ্চুপ, তখনও খাবার খাচ্ছিল। মায়ের এহেন প্রশ্নে নাক মুখ দিয়ে খাবার বের হওয়ার জোগাড় সে কাঁচতে শুরু করে। আমেনা বেগম দ্রুত পানির গ্লাস এগিয়ে দিয়ে আহনাফের পেটে হাত বুলাতে শুরু করেন। পানি পান করে আহনাফ কিছুটা ধাতস্থ হয়। নাক মুখ গলা বুক জ্বলছে। সে তো মায়ের সাথে এত ফ্রি নয়। শুধু মা কেন, কার সাথেই সে এত ফ্রি নয়। সেখানে অবলীলায় মায়ের সাথে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলাটা তার দিক থেকে সমুচিত নয়। মাও তো নাছর বান্দা। তিনি ফের বললেন, বল না বাবু, তুই কি প্রেম করছিস? না মা, এখনো কি আমার রিলেশন করার সময় আছে? এভাবে বলছিস কেন? আমার ছেলে কি বুড়ো হয়ে গেছে? না হোক, তবে আমার মনে হয় এখন আর আমার রিলেশন করার সময় নেই। আর ঠিক সময় হলে বিয়ে করে নেব, বলছি তো। আহনাফ এবার কিছুটা বিরক্ত হয়ে বলল। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে থেকে বললেন, তাহলে কোন মেয়ে খামচি দিয়েছে? বিরক্তের মাত্রা বাড়ছে আহনাফের। সব রাগ গিয়ে পড়ছে ওই মেয়ের উপর। মান ইজ্জত আর কিছু বাকি রাখলো না। সে সম্পূর্ণ খাবার না খেয়ে নিজের ঘরে চলে যায়। এদিকে ছেলের মতি গতি মনোভাব কোনোটাই আমেনা বেগম ঠিক বুঝতে পারছেন না। কলেজ থেকে বাড়িতে ফিরে জামা কাপড় পাল্টাচ্ছিল অর্ষা। তখন ঘরের দরজায় টোকা পড়ে। অর্ষা ভেতর থেকেই জিজ্ঞেস করে, কে? আমি, দরজা খোল। দরজার অপর প্রান্ত থেকে বলল কুসুম। অর্ষা তড়িঘড়ি করে জামা কাপড় পাল্টে দরজা খুলে দেয়। কুসুম বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, দরজা খুলতে এতক্ষণ সময় লাগে? কাপড় পাল্টাচ্ছিলাম ভাবি। কুসুম কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, তোর শাড়িটা দে। অর্ষা অবাক হয়। তার নিজের শাড়ি তো দূরে থাক, বাড়িতে পরার জন্য 3 সেট 3 পিস ছাড়া আর কোনো জামা কাপড় নেই। উঠিয়ে রাখার মধ্যে রয়েছে একটা বোরকা আর 2টো ভালো জামার সেট। ভাবে তাহলে শাড়ি চাচ্ছে কিভাবে? অর্ষাকে নির্বাক নিস্তব্ধ দেখে কুসুম ধমক দিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? চুপচাপ শাড়িটা দে। কোন শাড়ি ভাবি? আমার তো কোনো শাড়ি নেই। গতকাল রাতে যে শাড়িটা পরে এসেছিলি, সেই শাড়িটা আমায় এখন দিয়ে দিবি।
আমার শাড়িটা তো ছিঁড়ে ফেললি পোড়ামুখী। অর্ষার মন খারাপ হয় ভীষণ। ভাবি শাড়িটা যখন চেয়েছে তখন সে নিশ্চয়ই দেবে, কিন্তু একটু ভালোভাবে কি চাওয়া যায়নি? মা মারা যাওয়ার আগে তার সঙ্গে ভাবির সম্পর্ক ছিল অপর বোনের মতো, কেউ বুঝতোই না তারা ভাবি ননদ। আর মা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ভাবির আমূল পরিবর্তন চলে আসে, বুক চিরে তার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বাবা মায়ের রেখে যাওয়া পুরনো আমলের আলমারির তাক থেকে শাড়িটা বের করে আনে সে। কুসুম শাড়িটা প্রায় ছিনিয়েই নিল, যাওয়ার আগে বলে গেল, আমি বাবুকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, ঘরে খাবার কিচ্ছুই নেই, রান্না করে রাখিস। ওখান থেকে এক জায়গায় যাব, আসতে দেরি হয়ে যাবে আমাদের। অর্ষার এবার প্রচণ্ড কান্না পাচ্ছে। সকাল থেকে এখন পর্যন্ত সে তেমন কিছুই খায়নি। ভেবেছিল বাড়িতে ফিরে দুটো ভাত খাবে, সেই সৌভাগ্যটাও তার নেই। আগে রান্না করতে হবে, তারপর খেতে হবে। পেটটা খিদেই চৌচির হয়ে যাচ্ছে। সে খিদেই ঢক করে 2 গ্লাস পানি পেটের ভেতরে চালান দিয়ে দিল। এত অল্প সময়ের জন্য হলেও যদি পেটটাকে একটু মানানো যায়, তবে পেটের চাহিদা মিটল না। সে ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিল, শরীর হাত পা দুর্বল হয়ে যাচ্ছিল। তবুও সে রান্না করার জন্য রান্নাঘরে যায়। সে সময়ে উঠোন থেকে আহিলের কণ্ঠস্বর ভেসে আসে, অর্ষা আসিস? অর্ষা দৌড়ে বাহিরে আসে। আহিলকে দেখে ভীষণ খুশি হয়, তবে আহিলকে দেখাচ্ছিল মন মরা। সে এখনো আফরিনের শোক কাটিয়ে উঠতে পারেনি। অর্ষা প্রায় হেসেই বলল, কি রে, তোর এই অবস্থা কেন? তুই ফিরে আসিস? আমার কিছু ভালো লাগছে না, চল একটু বাইরে থেকে আসি। আহিলকে সে প্রত্যাখ্যান করতে পারল না, বলল, 5 মিনিট বস, আমি বোরকা পরে আসছি। বারান্দা থেকে একটা চেয়ার উঠানে দিয়ে সে আবার ঘরে চলে যায়। আহিল মনমরা হয়ে চেয়ারে বসে থাকে। আকাশে ভীষণ মেঘ করেছে। সন্ধ্যার অন্ধকার আর আকাশের ঘন কালো মেঘ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। একটু বাদেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামবে। কেয়া বসের থেকে ছুটি নিয়েছে। বৃষ্টি একবার আরম্ভ হলে গাড়ি পাওয়া মুশকিল, বাড়িতে ফিরতেও সমস্যা হবে। কেয়া বাড়ি ফেরার জন্য সবকিছু গোছগাছ করছিল, তখন শোরুমের মালিক এসে জিজ্ঞেস করে, রেডি হয়ে গেছিস? কেয়া মুচকি হেসে বলল, জি বস। একটু পরে যাও, কাস্টমার আসছে, দেখো সে কি কি নেবে। কেয়া অনিচ্ছা সত্ত্বেও বলল, জি আচ্ছা। তার কাজই তো এটা, সেখানে ইচ্ছা আর অনিচ্ছা কি আছে। সে কসমেটিক্সের সাইডে যায়। এক সুদর্শন ছেলে ফোনে কারোর সাথে কথা বলছে। কেয়া শুধু এটুকুই বলল, চিন্তা করিস না, তোর দেওয়া লিস্ট দিয়েই সব নেব। হ্যাঁ ঠিক আছে। কথা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল কেয়া। ফোন রাখতেই সে সুমিষ্ট হাসি প্রদান করে বলল, কি নেবেন স্যার? আহনাফ পেছন ফিরে কেয়াকে দেখে চমকে যায়। সেই সাথে মনে মনে একটু খুশিও হয়। সেদিন অর্ষাকে বাঁচানোর জন্য অকারণেই মেয়েটাকে তার ভালো লাগে। সে মৃদু হেসে ফোন থেকে লিস্ট বের করে বলল, লিস্টের সব কিছুই। কেয়া লিস্ট থেকে একে একে সবকিছু বের করছিল। এর মাঝে বৃষ্টিও শুরু হয়ে যায়। সবকিছু বের করা শেষ হলে কৌতূহল বশত কেয়া জিজ্ঞেস করে, এত কিছু কার জন্য? আমার বোনের জন্য। লাকি সিস্টার। কেয়া হেসে বলল। প্রত্যুত্তরে আহনাফ একটু হাসলো। সব কসমেটিক্স পেক করে কেয়া বলল, পেমেন্টটা সামনে করে দিন স্যার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম, আবার আসবেন ইনশাল্লাহ। আহনাফ কাউন্টার সেন্টারে যাওয়ার পর কেয়াও বসকে বলে সব থেকে বেরিয়ে যায়। তবে লাভের লাভ কিছুই হয় না। বাইরে একটা গাড়িও নেই। সে ছাতা নিয়ে অসহায় দৃষ্টিতে গাড়ির জন্য চাতক পাখির মতো দাঁড়িয়ে রয়েছে। আহনাফ পেমেন্ট করে বের হয়ে কেয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, জাননি এখনো? কেয়া চিন্তিত স্বরে বলল, গাড়ি পাচ্ছি না। আহনাফ দোটানায় পড়ে তাকিয়ে রইল। সে তো কেয়াকে তেমনভাবে চেনেও না, আর কেউ তাকে চেনে না। সম্পূর্ণ অপরিচিত হয়ে লিফট দেওয়ার প্রস্তাব দেওয়াটা কি ঠিক হবে? যদি বিষয়টা অন্যভাবে নেয়? দোনা মোনা করে অবশেষে বলেই ফেলল, আপনি চাইলেই আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। কেয়া সন্দেহভাজন দৃষ্টিতে তাকায়। বিশ্বাস করবে কি করবে না ভাবছে। কেয়ার চোখের ভাষা বুঝতে পেরে আহনাফ বলল, আমরা কোনো না কোনোভাবে কিন্তু পরিচিত। কেয়া ভারী অবাক হয়ে তাকায়, জিজ্ঞেস করে, কিভাবে? ওহিল নামে কাউকে চেনেন? হ্যাঁ, অর্ষার ক্লাসমেট। আহনাফ মনে মনে বলে। ও আচ্ছা, মেয়েটার নাম তাহলে বর্ষা। কিন্তু মুখে বলল, আমি ওহিলের বড় ভাই। কেয়া এবার খুশি হয়।
বিপদের সময় তো কাউকে পাওয়া গেল। সে হেসে বলল, তাই নাকি? তাহলে তো খুবই ভালো হলো। চলুন তবে। দুজনে গিয়ে গাড়িতে উঠে। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন আহনাফ বরাবরের মতো চুপ থাকে। অন্যদিকে ক্লান্ত থাকার কারণে কেয়াও চুপচাপ বসে থাকে। বাড়ির সামনে গিয়ে কেয়া বলে, ভেতরে আসুন, চা খেয়ে যান। আজ নয়, অন্যদিন শিওর? ইনশাল্লাহ। ঠিক আছে। কেয়া হেসে বলল। এরপর সে ছাতা নিয়ে গাড়ি থেকে বের হয়। আহনাফ জানালার কাজ নামায়। কেয়া বাড়ির মূল ফটকের সামনে গিয়ে কেয়া স্তব্ধ হয়ে যায়। আহনাফও সেদিকে তাকিয়ে অবাক হয়ে যায়। অর্ষাকে বৃষ্টির মধ্যে উঠানে দাঁড় করিয়ে কুসুম বারান্দায় দাঁড়িয়ে বড় লাঠি দিয়ে পেটাচ্ছে, আর অর্ষা চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে তার। তড়িঘড়ি করে সে গাড়ি থেকে নামে। ইতিমধ্যে কেয়া দৌড়ে ভেতরে আসে। কেয়ার সাথে আহনাফও দৌড়ে ভেতরে যায়। কেয়া কুসুমের হাত থেকে লাঠিটা নেওয়ার জন্য জোরাজোরি করতে থাকে। অর্ষা সরছে না দেখে আহনাফ ক্ষোভে ওর দুবাহু ঝাঁকিয়ে বলে, সত্যি পাগল তুমি, এভাবে দাঁড়িয়ে মার খাচ্ছ কেন? পরক্ষণে সে টের পায় অর্ষার গায়ের তাপমাত্রা অনেক বেশি। শরীর নিস্তেজ হয়ে আসছে। সে আচমকা অর্ষাকে এক হাতে জড়িয়ে কেয়াকে বলে, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। আপনি কি মানুষ? মানুষ হয়ে মানুষকে কেউ এভাবে অত্যাচার করতে পারে? আহনাফ রেগে কথাগুলো বলল কুসুমের উদ্দেশ্যে। কুসুম এতক্ষণ কেয়ার সাথে ধস্তাধস্তি করছিল। আহনাফের কথা শুনে সে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, আপনি কে? আপনার সাহস হয় কিভাবে আমার বাসায় এসে আমাকে কথা শোনানোর? আমার সাহস সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি যে আর কি কি করতে পারি আর পারবো সেটা আপনি কল্পনা করতে পারবেন না। হুমকি দিচ্ছেন? হ্যাঁ, দিচ্ছি। কেয়া এবার আহনাফের কাছে এসে বলে, প্লিজ এখানে অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না। ওকে ডাক্তারের কাছে নিয়ে চলুন। আহনাফও তাই করলো। অর্ষাকে পাজাকোলা করে গাড়ির কাছে যায়। কেয়া যাওয়ার পূর্বেই কুসুম ওর হাত খপ করে ধরে ফেলে বলে, এই অসভ্য ছেলেটাকে, ওর সাথে তোর কিসের সম্পর্ক? না জেনে কোনো কথা বলো না তো আপু। তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, হাত ছাড়ো। কেয়া বিরক্ত হয়ে বলল। কুসুম হাত ছাড়ে না, চোখ রাঙিয়ে বলে, তুই এক পাও বাড়ির বাইরে যাবি না, চুপচাপ ঘরে যা। তোমার মধ্যে মনুষ্যত্ব নাই থাকতে পারে আপু, কিন্তু আমার মধ্যে আছে। বলে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে কেয়াও গিয়ে গাড়িতে উঠে বসে। এমনিতে কোনো ফার্মেসিতে না গিয়ে অর্ষাকে হাসপাতালে নিয়ে যায় আহনাফ। এখানে ওর পরিচিত ডাক্তার রয়েছে। অর্ষাকে বেডে শুয়ে দিয়ে সে নার্সকে বলে, ওর গায়ে জামা কাপড়গুলো ভেজা, জামা কাপড়গুলো পাল্টে হাসপাতালের পোশাক পরিয়ে দেন। আহিল এক পলক অর্ষার দিকে তাকিয়ে বলল নার্স। আহনাফ গেল ডাক্তারের কাছে, আর কেয়া বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে অর্ষাকে দেখে যায়। গায়ে প্রচণ্ড জ্বর। আহনাফকে সে জানিয়েছে সমস্যা না থাকলে আজ রাতটা যেন অর্ষাকে হাসপাতালেই রাখে। রাতে জ্বর আবার বাড়তে পারে। আহনাফ কেয়ার সাথে কথা বলে রাজি হয়েছে। অর্ষার চোখের দৃষ্টি ঝাপসা, এলোমেলো। তার মনে হচ্ছে এখনো ভাবি তাকে প্রহার করছে। ঠিক কি হয়েছিল সমস্ত ঘটনা সে জ্বরের ঘোরে পুনরায় স্মরণ করে। রেডি হয়ে আহিলের সঙ্গে বের হয়েছিল অর্ষা। আহিলের মন তখনও খারাপ। সে অর্ষাকে রেস্টুরেন্টে নিয়ে যায়। আহিলকে এভাবে চুপচাপ দেখে অর্ষা হেসে বলে, ব্রেকআপ হলে তো কেউ এমন করে না রে। তুই আমার কষ্ট বুঝবি না। আপুকে সারা বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। তাহলে আপুর কাছে যা, কয়দিন বেরিয়ে আয়। পরীক্ষার পর যাব। আর শোন, সরি দোস্ত। অর্ষা অবাক হয়ে জিজ্ঞেস করে, সরি কেন? কালকে কথা দিয়েও তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারিনি। ধুর, প্যারা নিস না। তুই ঠিক মতো বাড়িতে যেতে পেরেছিলি তো? বেঠিকভাবে গেলে কি এখন তোর সামনে বসে থাকতে পারতাম? এখন কি খাবি বল? কিছু খাবো না রে। বললেই হলো? চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাবার অর্ডার দিচ্ছি, চুপচাপ খাবি। আহিল ভাব নিয়ে বলে, তুই আজ সকালে আমায় ডাকতে যাসনি কেন? গিয়েছিলাম, তুই ঘুমিয়েছিলি তাই আর ডাকিনি। তাহলে কি তুইও কলেজে যাসনি? গেছিলাম তো। টাকা পেলি কোথায়? তোর ভাইয়া দিয়ে এসেছে। আহিল অবাক হয়ে বলে, সত্যিই বিশ্বাসই হচ্ছে না। কেন? উনি মানুষটা ভালো। ভাইয়াটা কারা দেখতে হবে তো। ঢং। দুজনে খেতে খেতে আরো অনেক গল্প করে। গতকাল রাত থেকে আহিলের যে পরিমাণ মন খারাপ কষ্টটা ছিল তা এখন ভ্যানিশ হয়ে গেছে।
অর্ষার সাথে থাকলে তার প্রতিটা মুহূর্ত ভালো কাটে, নিজেকে সুখী সুখী মনে হয়। ভাগ্যিস অর্ষাকে সে বন্ধু হিসেবে পেয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে অর্ষাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আহিল নিজের বাসায় চলে যায়। অর্ষার আগেই কুসুম বাড়িতে চলে এসেছে। অর্ষা ভেবেছিল ভাবির ফিরতে বোধহয় রাত হবে, কিন্তু সন্ধ্যার আগেই ভাবি ফিরে এসেছে। বাইরে তখন ভীষণ মেঘ, তার চেয়েও অন্ধকার দেখাচ্ছিল ভাবির মুখ। সে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে? একটু বাইরে গেছিলাম। ভাবি বসা থেকে উঠে আসে, চোখের পলকে চর বসায় অর্ষার গালে। হিড় হিড় করে টানতে টানতে উঠানে নিয়ে আসে। বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে লাঠি দিয়ে এলো পাথারি মারতে শুরু করে। 2 বছরের তিয়াস কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসেছিল। মায়ের আঁচল ধরে কাঁদতে কাঁদতে বলেছিল। তিয়াসের কথাও যেন কুসুমের কর্ণকেহর অবধি পৌঁছালো না। তিয়াসকে তার নজরে এলো তখন, যখন ছোট্ট তিয়াসও বৃষ্টির মধ্যে উঠানে নেমে অর্ষার পা জড়িয়ে ধরে কাঁদছিল। কুসুমের রাগ বেড়ে যায়। তিয়াসকে কোলে নিয়ে ঘরে আটকে রেখে আবারও এসে অর্ষাকে মারতে শুরু করে আর বলে, তোকে বলেছিলাম রান্না করতে, তুই রান্না না করে বাহিরে বাহিরে ঘুরে বেড়াস। এখন আমি খাবো কি বল? আর কত চালাবি তুই আমায়? ভাবির কথা অর্ষার কানে যাচ্ছিল না। তার কানে বৃষ্টির ঝুমঝুম শব্দের সঙ্গে তিয়াসে চিৎকার করা কান্নার শব্দ ভেসে আসছিল। সে অনুনয় বিনয় করে ভাবিকে বলেছিল, তিয়াশাকে আগে থামাও ভাবি, ওই একা ঘরে ভয় পাচ্ছে। কুসুমের নির্যাতন কমে না। সে কাটকাট গলায় বলে, আমার ছেলেকে নিয়ে তোর এত ভাবতে হবে না, অলক্ষী কোথাকার। তিয়াসের কান্নার শব্দ ফের শুনেই অর্ষার চেতনা ফিরে আসে। সে চিৎকার করে ওঠে। মাথা ব্যথায় যন্ত্রণা হচ্ছে খুব। নার্স ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে মরল। ধীরে ধীরে অর্ষা পুনরায় ঘুমে তলিয়ে যায়। হাসপাতালের বিল মিটিয়ে দিয়ে আহনাফ কেয়ার পাশে এসে দূরত্ব বজায় রেখে বসে। কেয়া তখন কপালের উপর হাত রেখে চোখ বন্ধ করেছিল। আহনাফ কেসে গলা পরিষ্কার করে বলল,